সম্মানিত দেশবাসী, আমাদের রক্তাক্ত সংগ্রামের মাধ্যমে 1971 সালে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। বাংলাদেশ স্বাধীনের সময়ে যে স্বাধীনতার ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছিল, সেখানে বাংলাদেশের স্বাধীনতার যে 3টি মূলনীতি সাব্যস্ত করা হয়েছিল, সেখানে ছিল সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। স্বাধীনতার এই 3 মূল মন্ত্রকে সামনে রেখে এদেশের সাধারণ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল এবং বাংলাদেশকে স্বাধীন করেছিল। বাংলাদেশের মানুষ আশা করেছিল 23 বছর পাকিস্তানের স্বৈরাচারী শাসকদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করার পরে বাংলাদেশের মানুষ একটি স্বাধীন রাষ্ট্র পাবে। কিন্তু আমরা লক্ষ্য করেছি স্বাধীনতা যুদ্ধের 9ম মাসে ভারত তাদের সৈন্য বাংলাদেশে পাঠিয়েছিল এবং পাকিস্তানের পরাজয়ের পরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে তারা ছিনতাই করেছিল। যুদ্ধের পরবর্তী সময়ে বড় বড় লরিতে করে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের কলকারখানাগুলো থেকে মেশিনারিগুলো খুলে নিয়ে গিয়েছিল এবং তাদের পক্ষে সম্ভব যত মালামাল, সমস্ত মালামাল তারা বাংলাদেশ থেকে তুলে নিয়ে গিয়েছিল। 1971 সালে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়ানোর জন্য যুদ্ধে অংশগ্রহণ করে নাই, বরং তাদের চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাহায্য করার জন্যই তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বাংলাদেশ থেকে মালামাল নিয়ে প্রমাণ করেছে তাদের হীনমন্যতাই মুখ্য উদ্দেশ্য ছিল। সম্মানিত ভাইরা, স্বাধীনতা যুদ্ধে শেখ মুজিবের কি ভূমিকা ছিল সেটা আমাদের কাছে স্পষ্ট। 1971 সালের 25শে মার্চ রাতে তাজউদ্দিন সাহেব একটা ট্যাপ রেকর্ডার নিয়ে 32 নম্বর বাড়িতে গিয়েছিলেন। রাত আনুমানিক 10টার দিকে তাজউদ্দিন সাহেব শেখ মুজিবুর সাহেবকে বলেছিলেন, আপনি ট্যাপ রেকর্ডারে একটা বক্তব্য দেন যেখানে বাংলার মানুষের প্রতি স্বাধীনতার ঘোষণা থাকবে। শেখ মুজিবুর রহমান স্পষ্টভাবে বলেছিলেন, আমি যদি স্বাধীনতার ঘোষণা দেই তাহলে সরকার আমাকে রাষ্ট্রদ্রোহী বলবে, আমার পক্ষে স্বাধীনতার ঘোষণা সম্ভব নয়। তিনি স্বাধীনতার ঘোষণা দেননি, তিনি স্বেচ্ছায় কারাবরণ করেছিলেন। তিনি পুরো মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানের কারাগারে বন্দী ছিলেন। 1972 সালের 10 জানুয়ারি যখন তিনি ফিরে আসেন, আমরা লক্ষ্য করেছি আপাময় জনসাধারণ যারা মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করেছিল তাদের প্রতি তিনি কোনো কৃতজ্ঞতা প্রকাশ করেননি, বরং তিনি প্রেসিডেন্ট না প্রধানমন্ত্রী হবেন এই নিয়ে তিনি দর কষাকষি শুরু করলেন। একবার হন প্রধানমন্ত্রী, একবার হন প্রেসিডেন্ট, কোনোটাতেই যেন তার স্বাদ মেটে না। 1974 সালে তিনি বাকশাল কায়েম করলেন। বাকশাল কায়েম করার মাধ্যমে সমস্ত দলকে তিনি নিষিদ্ধ করে দিলেন। কেন, কি দরকার ছিল বাকশাল কায়েম করার? তোমাকে তো বাংলাদেশে অপ্রতিদ্বন্দ্বীভাবে মানুষ প্রেসিডেন্ট হিসেবে গ্রহণ করে নিয়েছে। 1973 সালে তিনি একটা নির্বাচন দিলেন। সেই নির্বাচনে হেলিকপ্টারে করে তিনি ভোট কারচুপি করেছেন, সাধারণ মানুষকে ভোট দিতে দেন নাই। কেন তোমার দরকার ছিল ভোট চুরি করার? তখন থেকে বাংলাদেশে নির্বাচনের সময় ভোট চুরি ইতিহাস শুরু হয়েছিল। বাকশাল কায়েম করলেন, সমস্ত দলকে নিষিদ্ধ করলেন, সরকারি 4টা পত্রিকা বাদ দিয়ে সমস্ত পত্রিকা নিষিদ্ধ করা হয়েছিল। শেষ পর্যন্ত দেশপ্রেমিক সেনাবাহিনীর হাতে তাকে আত্মাহুতি দিতে হয়েছিল। তার দলের লোকেরাই শাসন ক্ষমতা অংশগ্রহণ করেছিল। মুস্তাক কি অন্য কোন দলের লোক ছিল? মুস্তাক তো আওয়ামী লীগের লোক ছিল। তাহলে কেন সেনাবাহিনীর বিরুদ্ধে তিনি বিদ্রোহ না করে ক্ষমতায় অংশগ্রহণ করলেন? সম্মানিত ভাইরা, আব্দুল মালেক উকিল ছিলেন তৎকালীন সংসদের স্পিকার। লন্ডন বিমানবন্দরে তিনি যখন নামলেন, তাকে যখন বলা হলো শেখ মুজিবের পতন হয়েছে, তিনি বললেন যে একজন ফেরাউনের পতন হয়েছে। শেখ মুজিবের সংসদের স্পিকার তিনি বলতেছেন যে একজন ফেরাউনের পতন হয়েছে। সম্মানিত ভাইরা, এই ইতিহাসগুলো বাংলাদেশে মানুষ জানে, যার ফলশ্রুতিতে 1975 সালের 15 আগস্ট যখন তাকে হত্যা করা হয়, তার জানাজা পড়ার মতো লোক পাওয়া যায়নি।
এমনকি আওয়ামী লীগের লোকদেরকে পাওয়া যায় না তার জানাজা পড়ানোর জন্য। তাহলে এমন শাসন ব্যবস্থা সে কায়েম করেছিল, বিরোধী নেতা কর্মীকে হত্যা করেছিল। এর মাধ্যমে 1975 সালে তাদের পতন হয়েছিল এবং দীর্ঘ প্রায় 25 বছর আওয়ামী লীগ শাসন ক্ষমতায় আসতে পারেনি। 1996 সালে আমরা দেখেছি শেখ হাসিনা মাথায় পট্টি পড়েছে, হাতে একটা তসবি নিয়েছে এবং তিনি জাতির কাছে বললেন, আমাদের সকল অপকর্মের জন্য আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আমাকে একটিবারের মতো ক্ষমতা আসার সুযোগ দেন। এই ধোঁকা দিয়ে শেখ হাসিনা ক্ষমতা আসার পর যে কাজটা করলো সেটা হচ্ছে তারা ইসলামের বিরুদ্ধে অংশগ্রহণ করলো। এই দেশে যারাই দাড়িওয়ালা, যারাই টুপিওয়ালা, তাদের বিরুদ্ধে তার সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করলো। সমস্ত দাড়িওয়ালা টুপিওয়ালাদের বিরুদ্ধে বামপন্থী নাস্তিকদেরকে লেলিয়ে দেওয়া হলো। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত এক স্বৈর শাসন আমরা লক্ষ্য করলাম। সম্মানিত ভাইরা, 2008 সালে এসে তিনি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মাধ্যমে তিনি বলেছিলেন যে এরা হচ্ছে আমাদের আন্দোলনের ফসল, অর্থাৎ সেনা নিয়ন্ত্রিত একটি স্বৈরাচারী সরকারের দোসর হাসিনাকে ক্ষমতা নিয়ে আসলো কারচুপির মাধ্যমে। তিনবার বাংলাদেশ মানুষ দেখেছে কোনো নির্বাচন হয়নি। আমরা দেখেছি একবার রাতে নির্বাচন হয়েছে, একবার দামি নির্বাচন হয়েছে, একবার প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন হয়েছে। আমরা জানি 154 জন সংসদ সদস্যের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না। এমন একটি সরকার সে কায়েম করেছে যেখানে একচ্ছত্রভাবে তিনি 2041 সাল পর্যন্ত ক্ষমতা থাকার স্বপ্ন দেখেছিলেন। সব রকমের স্বপ্ন, সব রকমের কৌশল তিনি অবলম্বন করেছিলেন এবং আমরা ভাবতে শুরু করেছিলাম যে শেখ হাসিনার মরার আগ পর্যন্ত তাকে ক্ষমতাচ্যুত করা যাবে না। বিরোধী দলীয় আন্দোলন যখনই দানা বেঁধে উঠে তখনই কোন এক অদৃশ্য শক্তির কারণে দেখা গেল সব সময় আন্দোলন বিফল হয়েছে। সম্মানিত ভাইরা, 2024 সালে ছাত্র জনতা মনে হয় যেন সেই আবাবিল পাখির মতো বাংলাদেশের আকাশে আসলো। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে মক্কা ধ্বংস করার জন্য একজন শাসক মক্কার কাবা শরীফ ধ্বংস করার জন্য এসেছিল হাতি নিয়ে। এই হাতির একটা সূরা আছে যেটাকে সূরা ফিল বলা হয়। তিনি মক্কার উত্তরে যখন আসলেন, আল্লাহ তাআলা আসমান থেকে আবাবিল পাখি নাজিল করলেন। এই আবাবিল পাখির নিক্ষিপ্ত পাথরের মাধ্যমে পুরো বাহিনী, আব্রাহার বাহিনী ধ্বংস হয়ে গিয়েছিল। সম্মানিত ভাইরা, হাসিনা ভাবতে পারে নাই এই বাচ্চা ছেলেদের কারণে তারা ক্ষমতাচ্যুত হবে। তিনি বাংলাদেশ থেকে পালানোর 45 মিনিট আগেও ভাবতে পারে না তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে। 3 বাহিনী প্রধানকে তিনি গণভবনে ডাকলেন এবং তিনি তিরস্কার করলেন। তিনি তৎকালীন পুলিশের প্রধান আইজিপি কে বললেন, আইজিপির কথা বললেন যে আইজিপি পুলিশ তো মানুষ দমন করতে পেরেছে, আন্দোলন দমন করতে তার পারফরমেন্স ভালো, সেনাবাহিনী প্রধানকে, নৌবাহিনী প্রধানকে, বিমান বাহিনী প্রধানকে তোমরা কেন পারতেছ না? যত মানুষ লাগে হত্যা করো, আমার ক্ষমতায় থাকতে হবে। সেনাবাহিনী প্রধান সহ সবাই তাকে বোঝানোর চেষ্টা করলো, তাকে বোঝাইতে তারা সক্ষম হলেন না। শেষ পর্যন্ত শেখ রেহানাকে বললেন, শেখ রেহানাকে তারা বোঝাতে পারলেন না। শেষ পর্যন্ত তার পুত্র সজীব ওয়াজেদ জয়কে দিয়া তাকে বোঝানো যখন হলো যে আপনার সময় শেষ, সময় আছে আর 45 মিনিট, আপনাকে এখনই এই দেশ থেকে পালাতে হবে। শেখ হাসিনা এই দেশ থেকে পালিয়ে গেল। তাকে পালানোর কাজে কারা সহযোগিতা করেছে আমরা জানি। আমরা দেশবাসীকে বলতে চাই, শেখ হাসিনা পালিয়েছে, তার বিচার তো অবশ্যই হবে। শেখ হাসিনার পালানোর জন্য যারা সহযোগিতা করেছে তাদেরও বিচার বাংলার মাটিতে হবে। সম্মানিত ভাইরা, আমরা কেন গণভোট চাই? আমরা কেন পিয়ার পদ্ধতি চাই? আপনারা জানেন বাংলাদেশের সংবিধান সংসদীয় পদ্ধতির সংবিধান। এই পদ্ধতিতে প্রধানমন্ত্রীকে যে পরিমাণে ক্ষমতা দেওয়া আছে, তিনি একদিক থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান, একদিক থেকে তিনি সমস্ত মন্ত্রণালয়কে নিয়ন্ত্রণ করার জন্য তিনি দায়িত্বপ্রাপ্ত। প্রধান বিচারপতি নিয়োগ থেকে শুরু করে সমস্ত সাংবিধানিক পদগুলো নিয়োগ থেকে শুরু করে সমস্ত বিষয়ের ক্ষমতা তাকে দেওয়া হয়েছে। যার কারণে সংবিধানের কারণেই যিনি প্রধানমন্ত্রী হন তিনি স্বৈরাচারী হয়ে যেতে বাধ্য হন। এমন এক পদ্ধতিতে বাংলাদেশে নির্বাচন হয় যে একটা দল 41% ভোট পাওয়ার কারণে তাদের আসন হয় 200, আর আরেকটা দল 39% ভোট পাওয়ার কারণে তাদের আসন হয় 62।
এই ধরনের একটা অসম নির্বাচন ব্যবস্থা থাকার কারণেই আমাদের দেশে কখনো ভারসাম্য আসে না। এ পর্যন্ত কোনো সংসদ কার্যকরী হয়নি। যেই দল ক্ষমতা যায় সংসদে শুধু সেই দলের পক্ষে কথা হয়। এই সিস্টেমটা আমরা পাল্টাতে চাই। যদি বাংলাদেশটা একটি ভারসাম্যপূর্ণ রাষ্ট্রে আমরা রূপান্তরিত করতে চাই, তাহলে আমাদের সংবিধান পরিবর্তন করতে হবে, আমাদের বিচার ব্যবস্থার পরিবর্তন করতে হবে, আমাদের পুলিশি সিস্টেমে পরিবর্তন করতে হবে। এই সংস্কার প্রস্তাবগুলোর মাধ্যমেই জুলাই জাতীয় সনদ প্রস্তুত হয়েছে। আমাদের জুলাই যোদ্ধাদের দাবি বাংলাদেশের সিস্টেম পরিবর্তন করতে হবে, সেই পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করতে হবে এবং নতুন বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করতে হবে। আমরা বিশ্বাস করতে চাই বাংলাদেশকে যদি আমরা একদল সৎ লোক সরবরাহ করতে পারি, বাংলাদেশের সাংবিধানিক সিস্টেমকে যদি আমরা ভারসাম্যপূর্ণ করতে পারি, বাংলাদেশে যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়, বাংলাদেশে যদি গুড গভর্নেন্স প্রতিষ্ঠিত হয়, তাহলে বাংলাদেশ সিঙ্গাপুর থেকেও ধনী রাষ্ট্রে পরিবর্তন হবে। জামাত ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আমাদের কাছে 5 বছর আপনারা রাষ্ট্রীয় ক্ষমতাটা দান করেন, আমরা বাংলাদেশকে সিঙ্গাপুর, পার্থক্য হলো আমরা কোরআন দিয়ে এই পরিবর্তনটা করতে চাই। সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া তাদের হাতে কোরআন নাই। সম্মানিত ভাইরা, আমরা পবিত্র কোরআনের বিধানের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ, পিসফুল এবং ওয়েলফেয়ার কান্ট্রি করতে চাই। এই ওয়েলফেয়ার কান্ট্রি করার জন্য আজকে বাংলাদেশের প্রায় সকল দল জামাত ইসলামের দাবির সাথে ঐক্যমত পোষণ করেছে। 8 দল মিলে জোট তৈরি করেছে। এনসিপি বলেছে জামাতের গণভোটের দাবি এবং পিয়ার সিস্টেমের দাবির পক্ষেও আমরা আছি। তার মানে বাংলাদেশের প্রায় 70% লোক এখন গণভোট চায় জাতীয় নির্বাচনের আগে। 70% লোক চায় পিয়ার সিস্টেমে নির্বাচন হবে, যেন ভারসাম্যপূর্ণ পদ্ধতিতে বাংলাদেশ পরিচালিত হয়। এবং আমরা বিশ্বাস করতে চাই জামাতে ইসলামী তাদের সুশৃঙ্খল কর্মী বাহিনীর মাধ্যমে যদি বাংলাদেশের শাসন ক্ষমতা তারা পায়, বাংলাদেশকে একটি সমৃদ্ধ রাষ্ট্র উপহার দিতে সক্ষম হবে ইনশাআল্লাহ। সেই আন্দোলন এবং সংগ্রাম আমরা অব্যাহত রাখবো যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। আমাদের আন্দোলন চলবে। সম্মানিত ভাইরা, আমরা এই ঢাকা 15 আসনে আমাদের সম্মানিত আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানকে প্রার্থী হিসেবে পেয়েছি। তার নেতৃত্বে দুর্বার আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করে আমরা বাংলাদেশকে একটি কল্যাণময় রাষ্ট্রে পরিণত করব, সেই শপথ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।